আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকায় 6.9 মাত্রার ভূমিকম্পে 8.5 লাখেরও বেশি ভবন ধসে পড়বে, মারা যাবে 2 লাখের উপরে মানুষ, বলছে রাজুক। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা ও করণীয় নির্ধারণে বিশেষজ্ঞদের সাথে প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক, নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে গুরুত্বারোপ। গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার আহ্বান রাজনীতিবিদদের, গণতন্ত্র উত্তরণের সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার তাগিদ। সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয়, জানালেন আইন উপদেষ্টা। 5 বছরের মধ্যে মামলার জট 50% কমে যাবে। রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে বললেন বদিউল আলম মজুমদার। চাঁদাবাজি আর মামলাবাজির সামনে হেরে গেছে ছাত্র জনতার রক্ত, ডক্টর ইফতেখারুজ্জামান। এবং চ্যালেঞ্জ হলেও একই দিনে ইসিকে নির্বাচন ও গণভোট করতে হবে, অর্থ উপদেষ্টা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশকে দেয়া হবে বডি ক্যামেরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় 6.9 মাত্রার ভূমিকম্প হলে 8.5 লাখেরও বেশি ভবন ধসে পড়বে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এতে প্রায় 2 লাখের বেশি মানুষ প্রাণ হারাবেন বলে ধারণা করছে সংস্থাটি। রাজধানীতে এক সেমিনারে ভয়াবহ এই পরিস্থিতিতে দ্রুত জরুরি প্রকল্প হাতে নিয়ে শহরের প্রতিটি ভবন নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ সময় ভবন নিরীক্ষায় শুধু রাজুকের উপর নির্ভর না করে বেসরকারি সংস্থাকেও এতে যুক্ত করার জন্য গুরুত্ব দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শুক্রবারের মৃদু মাত্রার কয়েক সেকেন্ডের ভূমিকম্পে প্রাণ হারান অন্তত 10 জন, আহত হন 6 শতাধিক মানুষ। ওই কম্পনে এখনও জনমনে বিরাজ করছে আতঙ্ক। এমন প্রেক্ষাপটে ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় নিয়ে বিশেষজ্ঞ সহ অংশীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে রাজুক। সমীক্ষা প্রতিবেদনে জানানো হয়, রাজধানীতে দিনের বেলা মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে 8.5 লাখ ভবন ধসে মারা যেতে পারে 2 লাখের বেশি মানুষ। আর সিলেটে ডাউকি ফল্টে 7.1 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় 40,935টি ভবন ধসে পড়তে পারে। আর্থিক ক্ষতি হতে পারে অন্তত 25 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের এখানে আজকে হবেই, সেটা কালকে হবে না আজকে হবে, সেটা আসলে তর্কে না যে আমাদের ওই জিনিসটা মাথায় রাখবো যে একটা বড় হয়ে গেছে, উই আর শকড, এবং এটা আশ্বস্ত করে এবং সামনে আমাদের প্রিপারেডনেস ছাড়া আসলে কোনো উপায় নেই। কারণ পাশাপাশি বিল্ডিং দুইটা ভালো মনে হবে, কিন্তু একটা খারাপ একটা হয়তো ভালো কোয়ালিটি হতে হবে। সো এভরি বিল্ডিং ইউ হ্যাভ টু চেক। সো দ্যাট ইজ দ্য ক্র্যাশ প্রোগ্রাম উই হ্যাভ টু টেক ফর দ্য নেক্সট কাপল অফ মান্থস অর ইয়ার্স। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বিদ্যমান ভবন সংস্কারের পাশাপাশি সুউচ্চ ভবন নির্মাণের চিন্তা পরিহার করা দরকার। নগরের মধ্যে কোথায় অতি ঘন নগর হবে, কোথায় নগর হবে কিন্তু সেটা অল্প ঘন, সেটা আবার মাটির কোয়ালিটির সাথে জিওলজিক্যাল স্ট্রাকচারের সাথে মিল রেখে সেই নগরায়ন করতে হবে। বাংলাদেশের নগরায়ন প্রক্রিয়াতে ধারায় এই যে জিওলজিক্যাল ক্যারেক্টারকে আমলে নেওয়ার বিষয়টা প্রায় অনুপস্থিত। এ সময় রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম জানান, যেসব কর্মকর্তা ঢাকায় অবৈধ ভবন নির্মাণে বাড়িওয়ালাদের সহযোগিতা করেছেন তাদের আইনের আওতায় আনা হবে। রাজুকের যারা কর্মকর্তা কর্মচারীর মধ্যে দুর্নীতি আছে, আবার এটা যারা বাড়ি করেন তাদের সচেতনতার অভাব, আবার স্বার্থের অভাব। তারা কি চান, মানে আমি একটু ব্যর্থ করলে কি হবে, আমি 200 স্কোয়ার ফিট এক ফ্ল্যাটে একটা জায়গা বেশি পাবো। অভিযান চলবে, সচেতনতা চলবে, এবং নতুন করে রাজুক চিন্তা করছে সোশ্যাল যে রেসপন্সিবিলিটি, সেখান থেকে আমরা এই কাজটা করতে চাই। অনুষ্ঠানে পুরান ঢাকা সংস্কারের উদ্যোগ আবারও নেয়ার পরামর্শ দেন সরকারের উপদেষ্টারা। অ্যাসেসমেন্টের জন্য লিস্ট করে বলে দিই যে এই ফার্মকে আমরা বললাম, এখানে যদি সরকারের ক্রয় প্রক্রিয়া এগুলো আমরা আনা শুরু করি, তাহলে 6 মাসে 1 বছরে সেই ক্রয় প্রক্রিয়া শেষ হবে না আর কাজ শুরু হবে না। সেখানে প্রসেস ইজি করে রাজ্যকে একটু বেশি ক্ষমতা দিয়ে আমার মনে হয় কাজটা শুরু করতে হবে। ভূমিকম্প মোকাবেলার ব্যবস্থা করতে পারি সেটার চিন্তাটাও আছে। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেটার সমন্বয়।
এই নিয়েই আমরা কথা বলছি এবং এটাকে কার্যকর করার চেষ্টা করছি। সভায় সব শ্রেণী পেশার মানুষকে ভূমিকম্পে নিরাপদ থাকার প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার উপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশের সামগ্রিক ভূমিকম্প প্রস্তুতি জোরদারে করণীয় নির্ধারণে বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি, দুর্যোগ ব্যবস্থাপনার বর্তমান সক্ষমতা, উদ্ধার কার্যক্রমের সমন্বয় এবং জরুরি সাড়া প্রদানে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভূমিকম্প মোকাবেলায় ভবনের নিরাপত্তা, সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা সক্ষমতা উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। সকালে রাজধানী চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে BJC আয়োজিত মতবিনিময় সভায় তারা এই আহ্বান জানান। এ সময় গণমাধ্যমের সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের ভূমিকার সমালোচনা করে তারা বলেন, সংবাদ কর্মীদের অধিকার আদায় সোচ্চার হওয়ার তাগিদ দেন তারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না, উল্টো তারাই উদ্যমী হয়ে পকেটে ঢুকে যায়। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার কি হবে সে বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ের আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJC। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সভায় উঠে আসে রাষ্ট্র ও নাগরিক জীবনে স্বাধীনতার জন্য গণমাধ্যমের ভূমিকার কথা। এ সময় বিগত 15 বছরে গণমাধ্যমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে আলোচনা হলেও তার সমাধানে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনীতিকরা। সাংবাদিকতার সংজ্ঞা তৈরি করা দরকার, সাংবাদিকতা কারা আসলে যুক্ত হচ্ছেন সেটার এনলিস্টমেন্ট দরকার, রেজিস্ট্রেশন দরকার এবং তাদের যেমন নিজেদের আর্থিক নিশ্চয়তা দরকার মর্যাদাপূর্ণ জীবনের, তেমনি আবার তাদের কোড অফ এথিক্স থাকা দরকার। এই যে এত বড় সংস্কার গেল, এই সংস্কারের মধ্যে আমাদের মিডিয়াগুলো কি ভূমিকা রেখেছে? এখনো যেগুলো আপনারা বলছেন নিজেদের দাবি দেওয়ার কথা বলছেন, তো এটা যারা ক্ষমতায় যাবেন তাদের কাছেই বলবেন। বর্তমান সরকারের কাছে এগুলো বলে আর লাভই নাই। একটা পেশাগত জায়গা থেকে সাংবাদিকদেরকে একই ছাতার নিচে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপনারা পছন্দ করেন কাদেরকে? যারা আপনাদের কথা বলে, আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলে তাদেরকে। আপনাদের সমালোচনা করলে আপনারা ওই গণমাধ্যমকে পছন্দ করেন না। এরকম যদি নীতি হয়ে থাকে তাহলে বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না। আমাদের যেমন সীমাবদ্ধতা আছে, ব্যক্তিগতভাবে আমাদের ত্রুটি আছে, সেগুলোকে তুলে ধরে আমাদেরকে শাসন করার দায়িত্ব আপনাদের আছে। এদিকে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় নানা বাধার কথা উঠে আসে আলোচনায়। গণমাধ্যমকে আমরা ফোর্থ স্টেট বলি, ওয়াচডগ বলি, কিন্তু গণমাধ্যমের এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারই দেয় নাই। সম্প্রতিকালে কি আমরা দখলদারিত্ব দেখিনি? সাংবাদিকদের উপরে অহেতুক মামলা সহ বিভিন্ন ঘটনা কি আমরা দেখিনি? এ সময় গণমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য সাংবাদিকরাও কিছুটা দায়ী উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাংবাদিকরা নিজেরাই নানা দলের হয়ে বিভিন্ন ইউনিয়ন গড়ে তুলছে। স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, সেটাকে তৈরি করতে চাই। সেই জন্য আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে। দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্টে কোনো আলোচনা হয়নি। পরবর্তীকালে রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। সাংবাদিকদের পারিশ্রমিক এবং যথাযথ সম্মানী প্রাপ্তিতে আইনি অধিকার প্রয়োজন বলে জানান শীর্ষ রাজনীতিবিদরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। রাষ্ট্রের মানসিকতার পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে CGS এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এই কথা বলেন। ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা প্রত্যাহার করা হবে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের জন্য সব ধরনের নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা সাংবাদিকদের নিবর্তনমূলক আইন ব্যবহার করবেন না বলেও আশা প্রকাশ করেন।
করেন তিনি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাংবাদিকদের ন্যারেটিভ চেঞ্জ করতে হবে যাতে তারা নিজেদের বলিষ্ঠতা বজায় রাখতে পারেন। ডিজিটাল অ্যাক্টের বিষয়ে আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এই আইনটি জরুরি। ভয়ের সংস্কৃতি যেন এই দেশে আর ফিরে না আসে, সে কারণে এই আইনটি প্রয়োজন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন তোলেন। সাংবাদিকরা যারা হয়রানির শিকার হয়েছেন ডিএসএ বা আইসিটি বা সিএস এর মাধ্যমে, তারা তো দাবি করতে পারেন যে তারা ক্ষতিপূরণ পাবেন, এবং অবশ্যই সেই দাবিটা শুধু এরকম সভা সমাবেশে না, তারা আদালতের কাছেও গিয়ে বলতে পারেন। তো নর্মস ভুলে যে নাগরিককে হেয় প্রতিপন্ন করছেন, বিভ্রান্ত করছেন মানুষকে, এইটার থেকে মুক্তির জন্য আপনারা একটা ফর্মুলা বের করেন, যে ফর্মুলায় আসলে নাগরিকরাও সুরক্ষিত হবে। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের ন্যারেটিভও চেঞ্জ করতে হবে। ন্যারেটিভটা হলো, আমি বিশ্বাস করি যেটা, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে যেমন কণ্ঠ উচ্চারণ করবেন, নাগরিকের অধিকার সুরক্ষায়ও আপনারা কণ্ঠ উচ্চারণ করেন, যৌথভাবে আপনারা করেন। দেখেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন আমরা চাই। সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচন পরবর্তী সরকার বর্তমান সংস্কারের ধারা অব্যাহত রাখলে আগামী 5 বছরের মধ্যে মামলার জট 50% কমে যাবে বলে দাবি করেন তিনি। ঢাকা মহানগর আদালতের কনফারেন্স রুমে ঢাকা ও চট্টগ্রামে 2টি পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পারিবারিক সহিংসতায় শিকার নারীর জন্য এই উদ্যোগ টিকিয়ে রাখা গেলে বিচারিক ব্যবস্থায় বিপ্লব ঘটবে। মনির হোসেন তপু রিপোর্ট। কেউ আসেন পরিবারের সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের মামলা নিয়ে, কেউ বা আসেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে। এমনই নানা অভিযোগে পারিবারিক আদালতে মামলা করেন ভুক্তভোগীরা। বর্তমানে দেশের পারিবারিক আদালতে মামলার সংখ্যা ৭৪,০০০-এরও বেশি, যার মধ্যে ৫,০০০-এর অধিক মামলা ঝুলে আছে 5 বছরেরও বেশি সময় ধরে। এসব মামলার মধ্যে ঢাকার 3টি পারিবারিক আদালতেই বিচারাধীন ৯,৬১১টি মামলা। এমন সব মামলার প্রক্রিয়া সহজ করতে অন্তর্বর্তী সরকার ঢাকা ও চট্টগ্রামের 2টি আদালতে পারিবারিক সেবা কার্যক্রম চালু করল। এর উদ্বোধন করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে 1/3 মামলার সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। বাংলাদেশে আমি শুনি যে অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় সংস্কার যেটা, সেটা হচ্ছে ভ্যাট চালু করা। তো ভ্যাট কি সংবিধান পরিবর্তন করে চালু করেছিল? তো আইনের মাধ্যমে চালু করেছে। আমাদের এখানে অ্যাসিড সন্ত্রাস একসময় ভয়াবহ ব্যাপার ছিল, এটা এখন প্রায় নাই বলতে চলে, আইনের মাধ্যমে হয়েছে। সংবিধান পরিবর্তন করতে হয় ভাই, বহু সংস্কার হয়েছে, লক্ষ্য করতে হবে আমাদের সংস্কার নিয়ে এখানে কোনো ভুল ত্রুটি আছে নাকি সেটা আলোচনা করতে হবে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পারিবারিক সহিংসতার শিকার নারীর জন্য ডিজিটাল কার্যক্রমের এই উদ্যোগ টিকিয়ে রাখা গেলে বিচার ব্যবস্থায় বিপ্লব ঘটবে। নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসেছে। সরকারের এই ধারাবাহিকতা পরবর্তী সরকার ধরে রাখবে বলে আশাবাদ জানান সরকারের এই উপদেষ্টারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর একটি অংশ অপরাধ কাণ্ডে জড়িয়ে যাওয়ায় নতুন বন্দোবস্তের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজধানীতে আয়োজিত একটি সেমিনারে এই আক্ষেপ জানান তারা। এ সময় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার বলেন, মনোনয়ন বাণিজ্যের কারণে রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। আর দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের মতে 5 আগস্টের পর কতিপয় ব্যক্তি চাঁদাবাজি আর মামলাবাজির সামনে হেরে গেছে ছাত্র জনতার রক্ত। মিজান শাহজাহানের রিপোর্ট।
নির্বাচনী অর্থায়ন নিয়ে আয়োজিত সেমিনারে কথা বলেন বিএনপি, জামাত ও এনসিপির প্রতিনিধিরা। বেশিরভাগ নেতাকর্মীরা নিজের পয়সা থেকে, নিজের পকেট থেকে ব্যয় করে দলও করছে, জেলেও গেছে। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন, বর্তমান আরপিও দিয়ে ভোট বাণিজ্য ঠেকানো সম্ভব নয়। এই যে এখন যে সমস্ত পোস্টার প্রচারণা আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর ব্যক্তি, এই খরচটা কোথায় আসবে, এই উৎসটা কোথায়, সেগুলো যদি আমরা লিগাল করে দেওয়ার জন্য আইনের মধ্যে ঢুকাই দিই, হ্যাঁ এটা লিগালি তারা এই সোর্স থেকে নিতে পারবে। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, 5 আগস্ট বিকেল থেকে বড় বড় রাজনৈতিক দলের কেউ কেউ যা করছেন তা রীতিমতো পুরনো ধারার ধারাবাহিকতা। 5 তারিখ বিকেলবেলা সারা দেশে অলমোস্ট উইদাউট এক্সেপশন দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, পরবর্তীতে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য, ট্যাগ বাণিজ্য, জামিন বাণিজ্য সয়লাভ হয়েছে। এর মধ্যে কারা জড়িত ছিল? আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল ফোর্সেস who were victors of the movement at the cost of 1200 lives. সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আক্ষেপ করে বলেন, নির্বাচন সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশ আমলে নেওয়া হয়নি আরপিওতে। মনোনয়ন বর্জ্য হলো আমাদের যে অনিষ্টের একটা বড় কারণ এবং বড় উৎস, বড় কারণ, এবং এর মাধ্যমে কিন্তু রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে এবং বস্তুত রাজনীতিটা এখন ব্যবসা। এবং আমার কাছে প্রশ্ন, আসলে আমাদের দেশে রাজনৈতিক দল আছে কিনা, রিয়েলি রাজনৈতিক দল আছে কিনা? আমাদের কতগুলো দল আছে যেগুলো একটা ব্যবসায়িক সিন্ডিকেট। বক্তারা বলেন, রাজনীতির জাদুর কাঠির জোরে জনপ্রতিনিধিদের সম্পত্তি বাড়ে লাফিয়ে লাফিয়ে। এই অপসংস্কৃতি চালু রেখে নতুন বন্দোবস্তের আশা নিরাশায় রূপ নিতে যাচ্ছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে জাতীয় পার্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাতে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় নির্বাচনকে বানচাল করতে জাতীয় পার্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত। এ সময় দ্রুত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে নির্বাচন কমিশন প্রতি আহ্বান জানান তিনি। আত্মপ্রকাশ থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগের যে অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল, তারা জাতীয় পার্টির মাধ্যমেই হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। সেজন্য নির্বাচন কমিশনকে দ্রুততম সময়ে জাতীয় পার্টি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যারা এই ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা জুগিয়েছে, আমাদের বিগত ভোটবিহীন, মানুষের অংশগ্রহণবিহীন নির্বাচনকে যারা বৈধতা উৎপাদন করেছে, এই জাতীয় পার্টি হচ্ছে ভারতের একটা এক্সটেনশন, আওয়ামী লীগের একটা এক্সটেনশন। জাতীয় পার্টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি ওয়াকার বোচওয়ের সাথে সৌজন্য সাক্ষাতে এই সহযোগিতা চান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুধু আগামী নির্বাচন নয়, নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক রূপান্তরেও সহযোগিতা চান তিনি। এ সময় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে কমনওয়েলথের মহাসচিব বলেন, কমনওয়েলথের 56টি দেশের ব্যাপক ও অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে বাংলাদেশ। জাতীয় নির্বাচনে একাধিক পর্যবেক্ষক টিম পাঠানোর প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। এছাড়া বৈঠকে যুব ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা হয়। চ্যালেঞ্জ হলেও ইসিকে নির্বাচন আর গণভোট একই দিনে করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন আর গণভোট একসাথে হয়, তবে এতে খরচ বাড়বে। এজন্য তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান। অর্থ উপদেষ্টা বলেন, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে পুলিশকে বডি ক্যামেরা দেওয়া হবে। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চবল। বাংলাদেশে প্রথমবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশে এ পর্যন্ত 3 বার গণভোট হয়েছে, যার শেষটা ছিল 1991 সালের 15 সেপ্টেম্বর।
অর্থাৎ যাদের বয়স 52 বছরের কম তারা কখনো গণভোট দেননি। তাই আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া এই ভোট নিয়ে জটিলতার আশঙ্কা করছেন অনেকেই। চ্যালেঞ্জিং বলছেন প্রধান নির্বাচন কমিশনারও। আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা আমরা নেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। তবে অর্থ উপদেষ্টা বলছেন পৃথিবীর বহু দেশে এভাবে ভোট হয়, তাই বিকল্প কিছু ভাবার সুযোগ নেই। চ্যালেঞ্জটা হলো ওই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে, আপনি 2 দিন নিয়ে আসবেন তাদেরকে বিষয় করবেন, এগুলো তো ডিফিকাল্ট। অর্থাৎ একদিনে করাটা পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো, তাই না? আপনার রেফারেন্ডাম আর হিসেব ভোট তো একদিনই হয় অনেক। আগামী নির্বাচনে খরচের জন্য বাজেটে প্রায় 3000 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার, কিন্তু সংসদ নির্বাচন আর গণভোট একই দিনে করতে আরও টাকার প্রয়োজন হবে। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদা মতো বাজেট দেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানেও তো আপনার লোকবল রাখবে, তাই না? সিকিউরিটি, এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি। তো নির্বাচনটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না? ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে, সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্ট্রি। অর্থাৎ নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। তিনি জানান সব ভোট কেন্দ্রে নয়, শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশকে বডি ক্যামেরা দেয়া হবে। ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে, বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব না। ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওদের পুলিশ, বিজিবি আছে। তিনি আরও জানান চালের দাম বাড়তে থাকায় আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চালটা নন বাসমতি ভারত থেকে আসবে। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। বেশ নন এমপিও ভুক্ত শিক্ষকদের আন্দোলনের সরকারের উদাসীনতা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তির দাবিতে অবস্থানরত শিক্ষকদের সাথে একাত্মতা জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এমন আচরণ কাম্য নয়। সরকারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে শিক্ষকরা আজ অনাহারে জীবনযাপন করছেন। এটা শুধু সরকারের লজ্জা নয়, জাতির লজ্জা। আন্দোলনকারীদের প্রত্যাশা, গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশায় অন্তর্বর্তী সরকার, অথচ সেই সরকারের কাছ থেকেও আজকে বিপীড়িত, নির্যাতিত এই শিক্ষিত শিক্ষকরা আজকে অনাহারে, অর্থাহারে ক্লিষ্ট জীবন যাপন করছে। এই লজ্জা একজন দুইজনের নয়, এই লজ্জা এই জাতির, এই লজ্জা এই সরকারের। গুমের 2 মামলা ও জুলাই হত্যাকাণ্ডে মামলায় গ্রেফতার 15 সেনা সদস্য চাকরিতে বহাল আছে কিনা তা এখনও জানে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম আরও জানান, জুলাই আন্দোলনের রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার মামলায় কর্নেল রেদানুল ইসলাম, মেজর রাফাত বিন আলমের ভার্চুয়াল হাজিরার আবেদনে তাৎক্ষণিকভাবে সম্মতি দেননি আদালত। এই মামলায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 4 ডিসেম্বর। এর আগে সকালে কর্নেল রেদওয়ান ও মেজর রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন পলাতক 2 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল। অপরদিকে ট্রাইব্যুনাল 2A রংপুরের আবু সাইদ হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 27 নভেম্বর। বিজেপি কর্তৃক যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই মামলায় চার্জ হিয়ারিং এর জন্য আগামী 4 ডিসেম্বর দিন ধার্য হয়েছে। এই 2 জন অ্যাকিউজডের ব্যাপারে যখন আমরা ফরমাল চার্জ দাখিল করেছি, তখন তারা চাকরিতে অর্থাৎ বিজেপি থেকে ট্রান্সফার হয়ে তাদের অরিজিনাল বাহিনী, সেনাবাহিনীতে ফেরত গেছিলেন। এইটুকু তথ্য আমাদের কাছে আছে। আইন অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা গৃহীত হয়েছে বা গ্রহণ করা হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। তবে তাদের বর্তমান স্ট্যাটাস আমাদের জানা নাই।
রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিবেচনায় বিচারে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কারণ বাজারে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি 1 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে ঢাকা 12 আসনের ধানের শীর্ষের প্রার্থী সাইফুল আলম নীরব বলেন, পরাজয় নিশ্চিত জেনেই জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বাংলাদেশে যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে এক বিএনপি ছাড়া তো আর কোনো দল নাই যার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বাংলাদেশের গুণগত পরিবর্তন এবং সবচেয়ে বড় বড় সংস্কার বিএনপি করেছে। সেই কারণেই বিএনপি সমর্থন পাওয়ার যোগ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত 21,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। সোমবার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য জানা যায়। এই অবস্থায় ডাক বিভাগের সাথে বৈঠক করেছেন নির্বাচন কমিশন। রাজধানী আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনী দায়িত্বে আয়োজিত কর্মকর্তা নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, প্রবাসী বাংলাদেশি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে সহজে ভোট দিতে পারেন, এই বৈঠকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। 2008 সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করা হলে তার মনোনয়ন বাতিল হতো। তিনি নির্বাচন করতে পারতেন না, প্রধানমন্ত্রীও হতে পারতেন না বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আয়োজিত গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আসন্ন নির্বাচনে প্রার্থীদের সম্পদ বিবরণী যাচাইয়ে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। গণশুনানিতে 34টি সরকারি দপ্তরের বিরুদ্ধে 81টি অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যাখ্যা দেন দুদক চেয়ারম্যান। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দ্রুত সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেন তিনি। সাবেক পলাতক প্রধানমন্ত্রী তিনি নিজেও তার সম্পত্তি একটা বিরাট রকম গোজামিল দিয়ে 2008 সালে নির্বাচিত হয়েছেন। সেটাই যদি না হতো তাহলে তো 2008 সালে তিনি নির্বাচিত হন না, তার নমিনেশন বাতিল হয়। তার নমিনেশন যদি বাতিল হয় তিনি এমপি হন না, তিনি প্রধানমন্ত্রী হন না, তার দলই তো ক্ষমতায় আসে। আপনি যদি খারাপ লোককে নির্বাচিত করেন, আপনি যদি ঘুষখোরকে নির্বাচিত করেন, চাঁদাবাজকে নির্বাচিত করেন, নমিনেশন বাণিজ্য যারা করে তাদেরকে নির্বাচিত করেন, তাহলে আপনাকে তো সেই একই রকম জিনিস ভোগ করতে হবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। 2027 সালের জুলাইয়ের মধ্যে দেশের সব ব্যাংক, এমএফএস, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেনের ব্যবস্থা চালু হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, লেনদেনে স্বচ্ছতা আনার জন্য ডিজিটালাইজেশনের বিকল্প নেই। এতে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে, বাড়বে রাজস্ব আদায়। সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় গেটস ফাউন্ডেশনের মোজালুপের সাথে বাংলাদেশ ব্যাংকের একটি চুক্তি সই হয়। We are still dependent on the cash. Cash is not going to take us there. Cash is limited, cash is corruption prone, cash is hiding things, is the instrument to hide things. It is opaque, it's not transparent, it's, we have to move out of it. So the way to do it is to move towards the cashless society and towards the interoperable payment system that makes every transaction from anybody to everybody. সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক হুমায়ুন কবির ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে জানান, আগামী 6 ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তিনি বলেন, এটি নির্মাণ শেষ হতে 3 বছর লাগবে। বিভিন্ন মুসলিম নেতা এই অনুষ্ঠানে যোগ দেবেন। বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীকে কেন্দ্র করে এই ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই নেতা। বর্তমানে এই ঘোষণাকে ঘিরে রাজ্যটিতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চলছে। এরই মধ্যে এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন বিজেপি মুখপাত্র ইয়াসির জিলানি। তিনি অভিযোগ করেন, ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। পররাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো এক চিঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরাতে সরকারের প্রতি দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠন মৌলিক বাংলা। চিঠিতে বলা হয়, আদালতের রায় কার্যকর ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভারত সরকারের সঙ্গে দ্রুত যোগাযোগ, আন্তর্জাতিক আইন ও প্রত্যর্পণ নীতির আলোকে ফেরত আনার ব্যবস্থা করা এবং পুরো প্রক্রিয়ার অগ্রগতি জাতিকে নিয়মিতভাবে জানানো অত্যন্ত জরুরি। সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ বলেন, এটি শুধু আদালতের রায় বাস্তবায়ন নয়, বরং জনগণের প্রতি সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়বদ্ধতার অংশ। খেলার খবর। চাইনিজ তাইপেকে 35-28 পয়েন্টে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ভারত। 2012 সালে ইরানকে হারিয়ে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ জিতেছিল ভারত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জয়ের মাধ্যমে সাফল্য ধরে রাখল বিশ্ব কাবাডির পরাশক্তিরা। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রথমার্ধে 20-16 পয়েন্টে এগিয়ে ছিল ভারত। বিরতির পর বোনাস পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপে ব্যবধান কমায়। শেষ পর্যন্ত 35-28 পয়েন্ট জয়ে টানা দ্বিতীয়বার নারী কাবাডি বিশ্বকাপ শিরোপা জিতে নেয় ভারতে। এর আগে চাইনিজ তাইপের কাছে হেরে তৃতীয় হয়ে বিশ্বকাপ মিশন শেষ করে স্বাগতিক বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বীর রুদ্ধশ্বাস লড়াইয়ে আবাহনীকে 3-2 গোলে হারিয়েছে মোহামেডান। দুই প্রতিদ্বন্দ্বীর মর্যাদার এই ম্যাচ ঘিরে টান টান উত্তেজনা ছিল খেলার মাঠ এবং দর্শক গ্যালারিতে। হাই ভোল্টেজ এই ম্যাচের 20 মিনিটে রহিম উদ্দিনের গোলে লিড নেয় মোহামেডান। 32 মিনিটে ঘানার ইরিকিকে এমানুয়েল মোহামেডানকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন। বিরতি থেকে ফিরে খেলার 58 মিনিটে স্যামুয়েল বোয়েটেং সাদা কালো জার্সিধারীতে হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন। 3 গোলে পিছিয়ে থেকে আবাহনী খেলায় ফেরে 73 মিনিটে পাপন সিং এ কল্যাণে। 78 মিনিটে শেখ মোরসালিন আরও একটি গোল করলে আবাহনী পরাজয় ঠেকাতে পারেননি। সাধারণ মানুষের চেয়ে খেলোয়াড়দের ইনজুরির সমস্যায় বেশি পড়তে হয়। ইনজুরির সমস্যা কাটিয়ে উঠতে প্রয়োজনের তুলনায় এদেশে চিকিৎসা সেবা অপ্রতুল। সেই সমস্যা কাটিয়ে উঠতে রাজধানীর শ্যামলীতে মাই কেয়ার হেলথ হাসপাতাল উদ্বোধন করা হলো মিনিমালি ইনভেসিভ সার্জারি, অত্যাধুনিক 4K এন্ডোস্কোপি অ্যান্ড ইমেজিং সিস্টেম মেশিন এবং স্পোর্টস মেডিসিন সেন্টার। এই প্রযুক্তি ব্যবহার করে না কেটে ছিদ্র করে মেরুদণ্ড, ব্রেন ও হার্টের অপারেশন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থোস্কোপিক সার্জন অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর হোসেন। এই সময় উপস্থিত ছিলেন ডাক্তার ফিরোজুর রহমান, ডাক্তার আব্দুল কাদের নোমান ও মাই কেয়ার হেলথ হাসপাতালের প্রধান নির্বাহী জাহিরুল ইসলাম সহ অর্ধশতাধিক সার্জন। 2030 সালের এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করছে বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশন। আর্টিসান আউটফিটার্স লিমিটেডের সহযোগিতায় রাঙামাটির কাউখালী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে সেপাক টাক্রো টুর্নামেন্ট। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ফারুক ঢালি এবং কাউখালী উপজেলা ভূমি সহকারী কমিশনার আওয়ালিন খালিক সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ঢাকায় 6.9 মাত্রা ভূমিকম্পে 8.5 লাখেরও বেশি ভবন ধসে পড়বে, মারা যাবে 2 লাখের উপরে মানুষ, বলছে রাজুক।
ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা ও করণীয় নির্ধারণে বিশেষজ্ঞদের সাথে প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক, নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে গুরুত্বারোপ। গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার আহ্বান রাজনীতিবিদদের, গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার তাগিদ। সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয়, জানালেন আইন উপদেষ্টা। 5 বছরের মধ্যে মামলার জট 50% কমে যাবে। রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে বললেন বদিউল আলম মজুমদার। চাঁদাবাজি আর মামলাবাজির সামনে হেরে গেছে ছাত্র জনতার রক্ত, ডক্টর ইফতেখারুজ্জামান। এবং চ্যালেঞ্জ হলেও একই দিনে ইসিকে নির্বাচন ও গণভোট করতে হবে অর্থ উপদেষ্টা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশকে দেওয়া হবে বডি ক্যামেরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।